তোমরা ভাবছো তো আমি আজকে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি। না, এটা দক্ষিণেশ্বর মন্দির না, আমি আজকে এসেছি বিশ্বের সবচেয়ে বড় অন্নপূর্ণা মন্দিরে। তোমাদের মা অন্নপূর্ণাকে দর্শন করানোর জন্য আমি এখান থেকে স্পেশাল পারমিশন নিয়েছি। চলো মা অন্নপূর্ণার দর্শন করাই তোমাদের। তার আগে বলে দিই অন্নপূর্ণা মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। এই যে ভোগের কুপন পেয়ে গেছি। তো এখানে না 3 থেকে 4 ধরনের ভোগ পাওয়া যায়। এই ধ্যান ঘরে বসেই শ্রী রামকৃষ্ণদেব ধ্যান করেছিলেন এবং এই ঘরে আমি বসে আছি, মানে ভাবতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। এবারে চলো যাব গঙ্গার ঘাটে। এই মন্দিরের সাথে লাগোয়া গঙ্গা রয়েছে। এইমাত্র ভোগ দিয়ে গেল, চলো তোমাদেরকে দেখাই ভোগের মধ্যে কি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি, সেই জন্য এই মন্দিরটিকে সেকেন্ড দক্ষিণেশ্বর মন্দিরও বলা হয়। আমার ভীষণ ইচ্ছে ছিল অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার, অবশেষে মায়ের আশীর্বাদে আজকে যেতে পারছি। তো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি আমার মন্দিরে বসে ভোগ খাওয়ার আজকে ভীষণই ইচ্ছে আছে। অন্নপূর্ণা মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়, কখন ভোগের কুপন পাওয়া যায়, ভোগের কুপনের মূল্যই বা কত, সমস্ত কিছু আজকে আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বেরোই, মার মন্দিরে পৌঁছে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে। আমি আজকে এখানে গাড়ি করে এসেছি। তো গাড়ি ছাড়াও এখানে ট্রেনে করে আসতে পারো। দুটো স্টেশন আছে, এক হচ্ছে ব্যারাকপুর স্টেশনে নামতে পারো, আর এক হচ্ছে টিটাগড় স্টেশনে নামতে পারো। তো দুটো স্টেশনে নেমেই বাইরে টোটো দেখতে পারবে। তো টোটো করে এখানে আসতে 10-12 মিনিট মতো লাগবে। তবে অন্নপূর্ণা মন্দিরের সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে টিটাগড় স্টেশন। আর যারা গাড়ি করে আসবে, মন্দিরের গেটের ঠিক বাইরেই এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এখানে গাড়িটা রেখে দিতে পারবে। আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট। গেটের পাশে এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে, এখান থেকে পুজোর ডালা নিয়ে মাকে ভেতরে পুজো দিতে পারবে। তোমাদেরকে তো দেখালামই মন্দিরের গেটের বাইরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এছাড়াও মন্দিরের ভেতরেও এদিকে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ। চলো এবারে ভেতরে প্রবেশ করি। মন্দিরের প্রবেশ পথের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। এখানে 5 টাকা দিয়ে জুতোটা রাখতে হবে। চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। ভীষণ ইচ্ছে ছিল মা অন্নপূর্ণা মন্দিরে আসার। আর অন্নপূর্ণা মন্দিরের ভেতরে ঢুকে মনে হচ্ছে না দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। দেখো অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো। মাকে গিয়ে ভেতরে দর্শন করবো এবং চেষ্টা করবো তোমাদেরকেও দর্শন করানোর। তার আগে বলে দিই অন্নপূর্ণা মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। সকাল 6টা থেকে বেলা 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বেলা 1টার সময় মাকে ভোগ নিবেদন করা হয় এবং 1:30টা থেকে এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এবার সন্ধ্যা আরতির টাইমটা তোমাদের বলে দিই, সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য মন্দিরে প্রবেশ করেই তোমরা জগদম্বা দেবীর এই মূর্তিটি দেখতে পাবে। চলো এবার ভোগের কুপনটা কেটে নিই। তো তোমরাও না এই মন্দিরে আসলে আগে গিয়ে ভোগের কুপনটা কেটে নিও। ভোগের কুপন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত দেওয়া হয়। এটা হচ্ছে অফিস ঘর, এখানেই ভোগের কুপন পাওয়া যায়। গেট নাম্বার 3 দিয়ে ঢুকে সামনেই দেখতে পাবে অফিস ঘর। চলো ভোগের কুপনটা নিয়ে নিই। এই যে ভোগের কুপন পেয়ে গেছি। তো এখানে না 3 থেকে 4 ধরনের ভোগ পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল ভোগ, সেটা 120 টাকা পার কুপন।
একটা হচ্ছে স্পেশাল ভোগ, সেটার মধ্যে নর্মাল ভেজে যা যা পাবে সেগুলো তো পাবেই, এছাড়া পনির পাবে আর ধোকার ডালনা পাবে। সেই কুপনের প্রাইস হচ্ছে 240 টাকা। এবার যদি শুধু ধোকার ডালনা এক্সট্রা করে নিতে চাও সেক্ষেত্রে তোমাদের দিতে হবে 160 টাকা পার কুপন, আর যদি পনির আলাদা করে নিতে চাও সেক্ষেত্রে তোমাদের দিতে হবে 180 টাকা পার কুপন। এছাড়া এখানে মৎস্যভোগও দেওয়া হয়, বাট মৎস্যভোগ খাওয়ার জন্য তোমাদের একদিন আগে অফিসে বুক করতে হবে। এখানে দেখো স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করে তোমরা কতজন আসছো, কতজন মৎস্যভোগ খেতে চাও সে ব্যাপারে কথা বলে নিতে পারো। আরেকটা ভোগ হচ্ছে মিষ্টান্ন ভোগ, সেটা তোমরা 13 নম্বর ঘর থেকে পাবে। মালপোয়া দেওয়া হয়, পার পিস হচ্ছে 20 টাকা করে, শুকনো প্রসাদ যেটা। এবার তোমরা যতগুলো নিতে চাও ততগুলো নিতে পারবে। আমি এখান থেকে ভোগের কুপনটা কাটলাম, আর অফিস ঘরের ঠিক সামনেই যে লম্বা হলটা দেখছো, এই হলে টেবিল চেয়ারে বসিয়েই ভোগ খাওয়ানো হয়। হলটা যথেষ্ট বড়, এদিকটা তো দেখালামই, এদিকটাও তোমাদের দেখিয়ে দিই। এই হলে টেবিল চেয়ারে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এখানে দেখো মায়ের ভোগের আয়োজন চলছে, আর এই ঘরটার ভেতরে মায়ের ভোগ রান্না হচ্ছে। এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, এরকম প্লাস্টিকে করে দেওয়া হয় আর কি। চল এবার মাকে গিয়ে পুজো দিয়ে আসি। পুজো দিয়ে এলাম, ভীষণ ভালো পুজো ও দর্শন হয়েছে, এবং আমি চেষ্টা করেছি তোমরাও যাতে সুন্দর করে দর্শন করে নিতে পারো। এখানে আমি একটা কথা বলে দিই, এই মন্দিরে কিন্তু কোনো রকমের কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তোমাদেরকে দর্শন করানোর জন্য আমি এখান থেকে স্পেশাল পারমিশন নিয়েছি। আর এই যে বাবার মূর্তি দেখলে, বাবার মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি এবং মার মূর্তি সোনা দিয়ে তৈরি। দক্ষিণেশ্বরে যেরকম মার মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির, এই অন্নপূর্ণা মন্দিরেও দেখো সামনে মার মন্দির রয়েছে, আর মার মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির। এসো তোমাদের নাট মন্দিরটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে নাট মন্দির, অনেকটা বড়, এবং এখানে সমস্ত ভক্তগণরা বসে মায়ের পুজো দেখতে পারে। এই যে নাট মন্দিরটা দেখছো, এই নাট মন্দিরে বিয়ে, অন্নপ্রাশন এবং পৈতের সব রকমের অনুষ্ঠান হয়। এই স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ করছে, এই নাম্বারে কল করে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে। এই যে বেলগাছটা দেখছো, এই বেলতলাতেই শ্রী রামকৃষ্ণদেব বসে ধ্যান করতেন। এই বেলতলা ছাড়াও এদিকে একটা ধ্যান ঘর আছে, সেটা আমি তোমাদের দেখাবো। ধ্যান ঘরে বসেও তিনি ধ্যান করতেন। তো আমাদের সাথে এই মন্দিরের মন্দির কর্তৃপক্ষ রয়েছেন, ওনার থেকে আরো ভালো করে আমরা জেনে নিয়ে এসো। এই মন্দিরটা রানীমার ছোট মেয়ে জগদম্বা দাসী এবং মথুরবাবু মিলে তৈরি করেছিলেন, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে 4 বার এসেছিলেন। মায়ের প্রাণ প্রতিষ্ঠা উনিই করেছিলেন, এবং উনি এই বেলগাছের তলায় উনি ধ্যানস্থ হয়েছিলেন। আর এখানে ধ্যানঘর আছে, ধ্যানঘরে উনি ধ্যানস্থ হয়েছিলেন। আর একটি ঘটনা উল্লেখযোগ্য যে উল্টো রথের দিন উনি মাহেশে এসেছিলেন। মাহেশ থেকে নাটুবাবুকে নিয়ে উনি জগদম্বা দেবীকে ছোট মেয়ে বলতেন। তো ছোট মেয়ের মন্দিরে যাব বলে উনি নৌকো করে এখানে এসেছিলেন। সেই জন্য প্রতি বছর উল্টো রথের দিন বরানগরের পাদুকালয় থেকে ঠাকুরের পাদুকা নিয়ে এসে এখানে পুজো অর্চনা এবং আরতি করা। আর এই হচ্ছে সেই ধ্যানঘর যেখানে বসে শ্রী রামকৃষ্ণদেব ধ্যান করেছিলেন। ধ্যানঘরও তোমাদের দেখাবো, আর ধ্যানঘরের লাগোয়া এখানে বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। আগে চলো ধ্যানঘরটা তোমাদের দেখিয়ে আনি। এই ধ্যান ঘরে বসেই শ্রী রামকৃষ্ণদেব ধ্যান করেছিলেন, এবং এই ঘরে আমি বসে আছি মানে ভাবতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত সরঞ্জাম রয়েছে, এক্ষুনি এখানে পুজো শুরু হবে। এবার ধ্যান ঘরের সাথে লাগোয়া কি কি মন্দির রয়েছে তোমাদের দেখাই। এখানে রয়েছেন শ্রী রাম, সীতা ও লক্ষ্মণ, এখানে রয়েছেন রাধা কৃষ্ণ, আর এখানে রয়েছেন শ্রী গোপাল।
চত্বরে 6টা শিব মন্দির আছে, এদিকে 3টে আছে আর এই পাশে 3টে আছে। চলো তোমাদেরকে একে একে দর্শন করাই। এই পাশে 3টে শিব মন্দিরে রয়েছে শ্রী শ্রী কল্যাণেশ্বর, শ্রী শ্রী কিন্নরেশ্বর এবং শ্রী শ্রী কাম্বেশ্বর। প্রথমেই রয়েছেন শ্রী শ্রী কিন্নরেশ্বর, শ্রী শ্রী কাম্বেশ্বর আর শ্রী শ্রী কল্যাণেশ্বর। মা অন্নপূর্ণা এবং বাবাকে শ্রী রামকৃষ্ণদেব নিজে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং এর পাশাপাশি এই যে কাম্বেশ্বর মন্দিরে আমি দাঁড়িয়ে আছি, বাবা কাম্বেশ্বরেরও প্রাণ প্রতিষ্ঠা শ্রী রামকৃষ্ণদেব করেছিলেন। আর এই পাশেও 3টে শিব মন্দির রয়েছে, শ্রী কপিলেশ্বর, শ্রী কেদারেশ্বর এবং শ্রী কৈলাসেশ্বর। শ্রী কপিলেশ্বর, শ্রী কৈলাসেশ্বর এবং শ্রী কেদারেশ্বর। দুদিকে 6টা শিব মন্দির তো তোমাদের দেখিয়ে দিলাম। আর শিব মন্দিরের এপাশে একটা আর এপাশে একটা মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে রয়েছে মা মনসার মন্দির আর এদিকে রয়েছে বজরংবলীর মন্দির। চলো তোমাদের দর্শন করিয়ে দিই। এখানে রয়েছেন মা মনসা আর এখানে রয়েছেন শ্রী বজরংবলী। সব ঠাকুরের দর্শন হয়ে গেছে, এবারে চলো যাব গঙ্গার ঘাটে। এই মন্দিরের সাথে লাগোয়া গঙ্গা রয়েছে। এই যে আমার পেছনে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে বেরিয়ে জাস্ট কয়েক পা হাঁটলেই সামনেই রয়েছে গঙ্গা। একদম দূরে যে ইয়েলো কালারের গেটটা দেখছো, ওইখানেই রয়েছে গঙ্গা। চলো এবারে মা গঙ্গার দর্শন করে আসি। এই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য মন্দিরের ভেতর দিয়ে তো রাস্তা আছেই, এছাড়া মন্দিরের পেছন দিয়েও একটা রাস্তা আছে, সেখান দিয়েও যাওয়া যায়। তো এই গেটটা দিয়ে যদি গঙ্গার ঘাটে যাও, সেক্ষেত্রে 12:30টার মধ্যে কিন্তু আবার মন্দিরে প্রবেশ করে যেও, কেন কি 12:30টার মধ্যে এই গেটটা বন্ধ হয়ে যায়। তখন আবার বাইরের দিকে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে গঙ্গার ঘাটে যেতে পারবে। গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি মাথায়। আর এই যে গঙ্গার ঘাটটা দেখছো, এই গঙ্গার ঘাটটাকে অন্নপূর্ণা ঘাটও বলা হয়। তো মা অন্নপূর্ণা মন্দিরে যারা পুজো দিতে আসেন, অনেকেই এই ঘাটে এসে স্নান করে তারপরেই মাকে পুজো দেন। এ নাও তোমরা মা গঙ্গা দর্শন করে নাও। চলো এবার মন্দিরে ফিরে যাই, কেন কি 12:30 বাজতে চললো। এখন না ফিরলে গেট বন্ধ হয়ে যাবে, তারপরে আবার অনেক ঘুরে ঘুরে মন্দিরে যেতে হবে। 1টা বাজে, এখন মাকে ভোগ নিবেদন করা হবে। আর এই দেখো মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। মাকে এখন ভোগ নিবেদন করা হলো এবং তার সাথে মায়ের এখন আরতি চলছে। মায়ের আরতি হয়ে গেছে, আরতির শিখা নিয়ে নিয়েছি। এবারে চলো ভোগ খেয়ে আসি। এখন ভোগ বিতরণ শুরু হবে, তার আগে তোমাদের দেখিয়ে দিই। একটু আগে তো তোমাদের বলছিলামই, এইখানে যে হল ঘরটা রয়েছে, এখানেই টেবিল চেয়ার পেতে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই যে এখানে সকলে বসে পড়েছে ভোগ খেতে, এদিকেও বসেছে, এদিকেও বসেছে। তো ভোগটা দিলে তোমাদের দেখাচ্ছি ভোগের মধ্যে কি কি দিয়েছে। এটা কি মার প্রসাদ? এই যে মায়ের প্রসাদ দেওয়া হলো, এবারে সবাইকে ভোগ দেবে। এইমাত্র ভোগ দিয়ে গেল, চলো তোমাদেরকে দেখাই ভোগের মধ্যে কি কি রয়েছে। ভোগের মধ্যে রয়েছে পোলাও, আলু ভাজা, ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, ধোকার ডালনা আর এঁচোড়ের ডালনা। শেষ পাতে দিয়ে গেছে পাঁপড়, চাটনি আর পায়েস।
আমার পেছনে যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলেই প্রতিদিন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে 50 জন গরিব অসহায় মানুষদের বসিয়ে অন্নভোগ খাওয়ানো হয়। পেট ভরে ভোগ খেয়েছি, ভোগের কথা আলাদা করে আর কি বলবো। ভোগের স্বাদ সব সময় অমৃত হয় এবং আজকেও অমৃত ছিল। আমি এই মন্দিরের কথা অনেক দিন ধরে শুনছিলাম এবং ভীষণ আসার ইচ্ছে ছিল, এবং আজকে এসে না সত্যি আমার মন প্রাণ পুরো ভরে গেল। এবং আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরাও পারলে একবার অন্তত এই অন্নপূর্ণা মন্দিরে এসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।